স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। সাম্প্রদায়িক উগ্রতা ঠেকাতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। এছাড়া ইসকন নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি। ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেবে না সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান সরকারের দুই উপদেষ্টা। সংস্কার দৃশ্যমান হলে নির্বাচন দেওয়া হবে বলেও জানান তারা। সারা দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, সাম্প্রদায়িক উত্তেজনা এবং নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর চাপ এসব কিছুই উঠে আসে ব্রিফিংয়ে। প্রশ্নের উত্তরে সরকারের দুই উপদেষ্টা জানান, ইসকন বা কোনো দল নিষিদ্ধ করা নিয়ে আলোচনা হয়নি। মাজার ভাঙা সহ যে কোনো সাম্প্রদায়িক উত্তেজনার বিষয়ে সতর্ক রয়েছে সরকার। এক ধরনের সামগ্রিক ঐক্য এবং বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং যে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায়, উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায়, এই সম্বন্ধে সকলের সহযোগিতা মোহাম্মদ ইউনূস কামনা করেছেন। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। জানানো হয় সংস্কার দৃশ্যমান হবার পরেই হবে নির্বাচন। আমরাও বারবার বলছি নির্বাচনে যাব, এটা তো যেতেই হবে আমাদেরকে, এটা তো আমাদের কাজ। একই সাথে তাদের পক্ষ থেকে সংস্কারের জন্য কিন্তু সমর্থন দেয়া হচ্ছে। এখন তাদের পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য, সেই সময়টার ব্যাপারে আসলে আমরা অবস্থান নিতে পারছি না। এই জন্য যে আমরা সংস্কার প্রস্তাব কি আসবে, সংস্কার করতে কতটুকু সময় লাগবে, এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না। তো বারবারই বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিরাপত্তার বিষয়ে সরকার জোর দিচ্ছে বলেও জানান উপদেষ্টারা। আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেব। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ইসকনের বিষয়টি নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় গণমাধ্যমগুলো অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত সরকারের দোসররা পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির যে চেষ্টা করছে তা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সময় তরুণদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। এই সকল অংশীজনদের মধ্যে দিয়ে এ সময় তারা দেশের বর্তমান অস্থিরতায় উদ্বেগ জানিয়ে বলেন, চট্টগ্রামে আইনজীবীকে হত্যা ইস্যুতে নানা রকমের উস্কানির পরও অসাধারণ সংযম দেখিয়েছে জনগণ। পাশাপাশি সব সমস্যা সমাধানে দ্রুত নির্বাচনের দাবি তোলেন তারা। এগুলো হচ্ছে অনৈক্য তৈরি করা, বিভাজন তৈরি করা, প্রশ্ন তৈরি করা। সরকার ব্যর্থ হোক, অকার্যকর হোক, সরকার যদি ধসে পড়ে তাহলে পুরনো এজেন্ডাগুলো নতুন করে আবার কিন্তু আনা যায়। যে জায়গায় আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে সেই জায়গায় কারা যাচ্ছে? কেউ তো যাচ্ছে। এই যাওয়ার পরবর্তী রেজাল্ট কি হবে এটা বোঝার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোকে লায়াবল করতে হবে টু দি পিপল রাইট ডাউন। কেউ কেউ বলছে সংস্কার শেষ না করে আমরা যাব না, এবং জাতির জন্য এটাই হলো শেষ সুযোগ। যারা এই কথা বলে, বিনয়ের সঙ্গে আমি বলতে চাই, তারা জনতার শক্তির উপরে ইমানদার নয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, পতিত সরকারের দোসররা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়। আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো, এই দায়িত্বটাকে দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে। আমরা এমন কিছু করব না, এমন কোন হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। অত্যন্ত আপনার পরিকল্পিতভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পতিত ফ্যাসিবাদ, তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে। তিনি আরও বলেন, ইসকনের বিষয়টি একেবারেই উদ্দেশ্য প্রণোদিত, আর ফ্যাসিবাদীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রয়োজন দ্রুত নির্বাচন। ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন, এই প্রশ্নটা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে, আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি। পতিত সরকারকে সুযোগ করে দেয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার, সমাজ নির্মাণ করা দরকার। তাদেরকে
ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে। শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই। একই সাথে আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট। দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই বসবাস করছে, আগামীতেও করবে বলে মন্তব্য করে উচ্চ আদালত। এদিকে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠনগুলো। অন্যদিকে আইনজীবীকে হত্যার ঘটনায় ইসকনকে জড়ানোর অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। ইসকন নিষিদ্ধের আবেদনের পরিপ্রেক্ষিতে হিন্দুত্ববাদী সংগঠনটির বিষয়ে সরকারের অবস্থান রাষ্ট্রপক্ষের কাছে বুধবার জানতে চায় দেশের সর্বোচ্চ আদালত। জানতে চাওয়া হয় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের অবস্থানের বিষয়েও। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় ৩টি মামলা ও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসকন ইস্যুতে সরকার কঠোর অবস্থানের কথাও জানানো হয়। এ সময় উচ্চ আদালত জানায়, সংগঠনটি নিষিদ্ধ হবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্ত, এতে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। যে ইসকন নিষিদ্ধ, এখন এটা একটা সময়ের দাবি। এই ইসকন এই যে সংস্থাটা আছে, এটা অলরেডি 10টা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত। ইসকনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে। সবকিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু ঠিক নয়। সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার, যেটাতে আদালতের কোনো ইখতিয়ার নাই, সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না। এদিকে আইনজীবী সুরক্ষা প্রণয়ন ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আমরা অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে। এছাড়া সাইফুল হত্যার বিচারের দাবিতে উচ্চ আদালতে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। তারাও ইসকনকে নিষিদ্ধের দাবি তোলেন। এদিকে রাজধানীতে সংবাদ সম্মেলনে জানানো হয়, আইনজীবীকে হত্যার মতো নেক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই। সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ইসকন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। এই নির্মম ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। অনেক আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানানো হয়। অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ তার সহকর্মীরা। ইসকনকে নিষিদ্ধ সহ চিন্ময় দাসের পক্ষে আদালতে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। পূর্ব ঘোষিত কর্মবিরতি চলার সময় আদালত চত্বরে মানববন্ধনে এসব কথা বলেন আইনজীবীরা। শাপলা ভবনের ৩৩৭ নম্বর কক্ষে চেম্বার ছিল সাইফুল ইসলাম আলিফের। চেয়ারে এখনো পড়ে আছে তার কাপড় ও মামলার ফাইল। স্মৃতিচিহ্নের সামনে হতভম্ব তার সহকর্মীরা। ও তো নাই, এটা আমি ফিল করতে পারি না। ওর এখানে ওর কাপড় চোপড় যেদিন ঘটনাস্থল ওই দিন কাপড়গুলো এখানে পরে আছে। ওর ওর কোট, ওর শার্ট, ওর হাইকোর্টের ব্যান্ড এখানে পরে আছে। এদিকে আলিফ হত্যার প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয় সকাল থেকে আদালতে বন্ধ সব ধরনের বিচারকি কার্যক্রম। মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা। ইসকন নামক যে সংগঠনটি, জঙ্গি সংগঠনটি আছে, সেই সংগঠনটির জোর দাবি হচ্ছে এই সংগঠনটিকে নিষেধাজ্ঞা করা হোক। ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির 130 বছরের ইতিহাসে এই নির্মম হত্যাকাণ্ড আর ঘটে নাই। হ্যাঁ, আমরা এটার সুষ্ঠু বিচার চাই।
মঙ্গলবার আদালত চত্বরে সহিংসতার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র আইনজীবীরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জেলা আইনজীবী সমিতির। ইসকনের সন্ত্রাসী সমর্থক যারা ছিল প্রিজন গাড়ির উপরে পর্যন্ত দাঁড়িয়ে যে উল্লাস করেছে, উন্মাদনা দেখিয়েছেন তারা, পুলিশের যে পদক্ষেপ গ্রহণ করার কথা সেই পদক্ষেপ কিন্তু পুলিশ গ্রহণ করে নাই। তারা নিরাপদ দূরত্ব গাড়ি ফেলে নিরাপদ দূরে অবস্থান নিয়েছে। চট্টগ্রামে পুলিশ সম্পূর্ণ দায়ী, তারা ব্যর্থ, তাদের বিষয়ে তদন্ত করা দরকার, ব্যবস্থা গ্রহণ করা দরকার। গেল মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গত 15 বছরে লুট করা টাকা দিয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীতে বিএনপি নেতা শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভাতে একথা বলেন তিনি। গত 15 বছরে কয়েক লক্ষ কোটি মানুষকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছে। সেই সমস্ত টাকা এখন ইনভেস্ট করছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। আওয়ামী লীগের আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের কোনো জায়গা হবে না যদি আওয়ামী লীগের নামে কোনো মিছিল মিটিং, আওয়ামী লীগের নামে কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে, তাহলে সবাই মিলে রুখে দিতে হবে। বাংলাদেশের ব্যাংকিং খাতকে দুরবস্থায় ফেলার পেছনে দায়ী এস আলম। আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে তিনি জানান, তারল্য সংকট কাটাতে 6টি ব্যাংকে 22,500 কোটি টাকা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে দেওয়া টাকা সুদসহ ফেরত নেবে বাংলাদেশ ব্যাংক। সব জায়গাতেই যদি ধরি 15 বছরের সবকিছুকে কি আপনি উঠাইতে পারবেন? পারবেন না। 15 বছরে যারা চাকরিতে ঢুকছে, যেভাবেই ঢুকুক না কেন, তাদের কি সব অপসারণ করতে পারবেন বা চাইবেন? পারবেনও না, চাওয়া উচিত নয়। তাদেরকে সঠিক পথে নেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব। যদি তারপরেও অনিয়ম ঘটে, আমাকে দৃষ্টি আকর্ষণ করেন, আমাকে একটু অভিযোগগুলোকে স্পেসিফিক নেচারে দেন, যেটাকে তদন্ত করা যায়, আমরা অবশ্যই কঠোরভাবে ব্যবস্থা নেব। দেশের তৈরি পোশাক শিল্পের স্বার্থে দ্রুত বিজিএমইএ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প মালিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ নির্বাচনের জন্য শিল্প মালিকদের জোট সম্মিলিত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানান তারা। শিল্প মালিকদের দাবি, নির্বাচনের জন্য স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে। একই সাথে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। গত 24শে অক্টোবর বিজিএমইএতে প্রশাসক নিয়োগ করে সরকার। প্রশাসকের সাথে কাজ করছে 10 সদস্যের সহায়ক কমিটি। নিয়ম অনুযায়ী 120 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আমাদের দরকার দ্রুত নির্বাচন, কারণ নির্বাচন যত পেছাবে আমাদের পোশাক শিল্প কিন্তু একটার পর একটা বন্ধ হচ্ছে। যারা আন্তরিক, যারা আমাদের সংকটগুলো কাটানোর জন্য দ্রুত গভর্নমেন্ট বডির সাথে মিলে কাজ করতে পারবে, তাদেরকে নিয়েই তারাই নির্বাচিত হবে। এবার আমরা যে আসন্ন এই বিজিএমই নির্বাচন ইনশাল্লাহ একটি সুসংগঠিত এবং মালিক শ্রমিকদের যে ফসল, সেই ফসল আমরা যাদের মাধ্যমে লিডারশিপ থাকে তাদেরকে আমরা নির্বাচিত করব। ফেনী অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে সহায়তার কার্যক্রম শুরু করেছে ইউনাইটেড আইগ্যাস। ফেনী অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে সহায়তার কার্যক্রম শুরু করছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড। ফেনীর দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের শুরু হয়েছে। ইউনাইটেড আইগ্যাসের এই আয়োজনে সহযোগিতা করেছেন তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়। এই সময় উপস্থিত ছিলেন আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনায়েতুল্লাহ, ইউনাইটেডের জিএম ও হেড অব সেলস শওকত ওসমান জামিল সহ অন্যান্যরা। নতুন ক্ষেপণাস্ত্র ওরেসনিক মিসাইল ব্যবহার করে কিয়েভের ডিসিশন মেকিং সেন্টারগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। এর আগে ইউক্রেনের শহর ডিনিপ্রোতে হামলা চালাতে ওরেসনিক মিসাইল ব্যবহার করা হয়। এদিকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেন জুড়ে অন্তত 10 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের চালানো হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানান রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।
হেজবুল্লাহর সঙ্গে 2 মাসের যুদ্ধবিরতি কার্যকর শুরুর একদিন পরই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের 6টি এলাকায় এই হামলা চালায় ইসরায়েল সেনারা। এর মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ। তবে ইসরায়েলের দাবি, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি দেখতে পেয়েছে তারা। এদিকে হেজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর বাড়ি ফিরছেন উদ্বাস্তু লেবানিজরা। এদিকে হেজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যদিও লেবাননের দক্ষিণাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে এখনই সেনা প্রত্যাহার করতে নারাজ ইসরায়েল। অস্ট্রেলিয়ায় বার্ষিক পুনর্মিলনী উদযাপন করেছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। পার্থ শহরের গ্যারি হল্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটিতে একত্রিত হয়েছিল বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন বুয়েটের শিক্ষার্থীরা, ছড়াচ্ছেন সৃষ্টিশীলতার দীপ্তি। অস্ট্রেলিয়াও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি দেশটির পার্থ শহরে এক ছাদের নিচে জড়ো হন বুয়েটিয়ানরা। পুনর্মিলনী সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত হন তাদের পরিবারের সদস্যরাও। অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনে যোগ দেন বুয়েটিয়ানদের সন্তানরাও। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একত্রিত হওয়ার একটা সুযোগ পাই এবং আমাদের মধ্যে যে বন্ডিং, একই ইউনিভার্সিটির ছাত্রছাত্রী হিসাবে সেই বন্ডিংটা আসলে গড়ে ওঠে। বাংলাদেশে যেমন আমরা ছিলাম, আমরা করতাম, সমস্ত জুনিয়র সিনিয়র মিলে একসাথে বিভিন্ন অনুষ্ঠান করতাম, সেরকম মনে হচ্ছে। বুয়েটের অ্যালামনাই সদস্যরা তাদের মিলন মেলা উদযাপন করেন কেক কাটার মধ্য দিয়ে। তার মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি হয় এবং একজন আরেকজনকে চিনার ফলে আমাদের নেটওয়ার্কিংটা বেড়ে যাচ্ছে। ওভারঅল আমার খুবই ভালো লাগছে। সংগঠনের সভাপতির বক্তৃতার মাধ্যমে শেষ হয় পুনর্মিলনীর আয়োজন। ডিবিসি নিউজ ডেস্ক। পর্তুগালে জাতিসংঘের 10ম অ্যালায়েন্স অব সিভিলাইজেশন গ্লোবাল ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এই সময় উপদেষ্টার সাথে পর্তুগাল প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল প্রতিনিধি শহীদ আহমদ জানান, তৌহিদ হোসেনের আগমন উপলক্ষে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে লিসবনের বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূত রেজিনা আহমেদের সভাপতিত্বে পররাষ্ট্র উপদেষ্টা তার শুভেচ্ছা বক্তব্য দিয়ে উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে পর্তুগাল দূতাবাস খুলতে পর্তুগাল সরকারের সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে তার। এ মতবিনিময় সভায় সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের আয়োজনে এসএসসি ও এইচএসসি 2024 পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত এবং ও লেভেল এবং এ লেভেলে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স SM রাকিবুল্লাহ। ছাত্রছাত্রীদের এই অর্জন ভবিষ্যৎ আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান রাকিবুল্লাহ। এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসির 4 জন এবং এইচএসসির 12 জন, জিপিএ 5 প্রাপ্ত এবং ইংলিশ সেকশনের এবং লেভেল এবং এ লেভেলের 8 জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।